চব্বিশের সরকার পতনকারীদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু কেবল ক্ষমতা দখল ছিল না। তাদের আসল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে শারীরিকভাবে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া বা হত্যা করা। কারণ তারা জানতো শেখ হাসিনা বেঁচে থাকলে আওয়ামী লীগকে ধ্বংস করা অসম্ভব। কিন্তু প্রবাদ আছে না, রাখে আল্লাহ মারেকে। সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তিনি আজও বেঁচে আছেন। আর তিনি বেঁচে আছেন বলেই আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ও সমর্থক আবারও ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছে। নাটকীয় পতন থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। কেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে থামানো অসম্ভব? 2024-এর সেই অবিশ্বাস্য অগাস্টের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কেউ কি কখনো কল্পনা করতে পেরেছিল যে 1.5 দশক ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এমন নাটকীয় পতন ঘটবে? মাত্র কয়েকটা দিনের ব্যবধানে পুরো দৃশ্যপট বদলে গিয়েছিল। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ 2 বছর পর 2026 সালে দাঁড়িয়ে বাংলাদেশের বাতাসে কি এক নতুন বার্তা ভাসছে? যে আওয়ামী লীগকে মাঠ থেকে পুরোপুরি মাইনাস করার ছক কষা হয়েছিল, সেই দলইকে আবার ফিরে আসছে রাজকীয় ভঙ্গিতে। কেন বলা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসা আর ঠেকিয়ে রাখা যাবে না? আজ কোনো আবেগ নয়, ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণের নিখুঁত বিশ্লেষণ করব আমরা এই ভিডিওতে। দর্শক, আমাদের ঘটনার গভীরে যেতে হবে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে 2024 সালের শেষ দিকে এসে আওয়ামী লীগ সরকার জনগণের একটি বড় অংশের কাছে বেশ অজনপ্রিয় হয়ে পড়েছিল। দীর্ঘদিনের ক্ষমতা, কিছু প্রশাসনিক ভুল ত্রুটি এবং অভ্যন্তরীণ কিছু সংকটের কারণে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। পতনকারীরা সাধারণ মানুষের এই ক্ষোভকে খুব চতুরতার সাথে ব্যবহার করেছিল। তারা জানতো শুধু রাজনৈতিক আন্দোলন দিয়ে এই সরকারকে হটানো সম্ভব নয়, তাই তারা আশ্রয় নিয়েছিল ইমোশনাল ব্ল্যাকমেইলের। আন্দোলনের শেষ দিকে পতনকারীরা নিজেরাই মানুষ মেরে সেই লাশের ওপর দাঁড়িয়ে পাবলিক সেন্টিমেন্ট বা জন আবেগ নিয়ে খেলা শুরু করে। সাধারণ ও নিরপরাধ মানুষের আবেগ ও অনুভূতিকে পুঁজি করে তারা পুরো আন্দোলনকে একটি সহিংস রূপ দেয়, যার ফলে সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে সরকার পতন আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হয়েছিল। কিন্তু সেই আবেগের জোয়ারে ভেসে যাওয়ার দিন এখন কিন্তু শেষ। বিগত 2 বছরে সময় অনেক গড়িয়েছে, আর সময়ের সাথে সাথে মানুষের চোখের সামনে থেকে অন্ধকারের পর্দা সরে গেছে। বাংলাদেশের মানুষ এখন আস্তে আস্তে বুঝতে পেরেছে যে 2024 সালের সেই ঘটনাটি আসলে কোনো সাধারণ গণ অভ্যুত্থান ছিল না, বরং তা ছিল সুদূর প্রসারী এবং পরিকল্পিত একটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গভীর ষড়যন্ত্র। কেন মানুষ আজ এটা বুঝতে পারছে? কারণ গত 2 বছরে এই তথাকথিত পরিবর্তনের বাংলাদেশ আজ পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে। আগের সেই উন্নয়নশীল, উদীয়মান ও ইতিবাচক বাংলাদেশের আজ ছিটে ফোটাও অবশিষ্ট নেই। অর্থনীতি ধসে পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আর চারিদিকে শুধুই সাধারণ মানুষের হাহাকার। এই যে খেয়াল করুন, বন্যা, চট্টগ্রাম, সিলেট, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ওদিকে উত্তরবঙ্গে বন্যায় মানুষ ভাসছে। অথচ সরকার প্রধান কোথায় কি করছে আপনারা নিশ্চয়ই দেখছেন, যার কারণে মানুষ হাহাকার করছে। পতনকারীরা সাধারণ মানুষকে একটি সুন্দর ও সুশাসনের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। নিয়ম বলে, যারা আগের সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে তারা যদি জনগণের সামনে আগের চেয়ে ন্যূনতম সুশাসন উপহার দিতে পারত, তবে হয়তো তারা আওয়ামী লীগকে চিরতরে দেশের রাজনীতি থেকে মাইনাস টু ফর্মুলায় ফেলে দিতে পারত। কিন্তু সুশাসন তো দূরের কথা, আজকের বাস্তবতায় আওয়ামী লীগ আমলের শতভাগের 1 ভাগও ইতিবাচকতা কোথাও খুঁজে পাওয়া যায় না। মানুষ এখন প্রতিদিন আগের সেই স্থিতিশীল দিনগুলোর কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলছে। এখন প্রশ্ন আসতে পারে যে 2024-এর সেই অজনপ্রিয় আওয়ামী লীগ সরকার পতনের পরপরই হঠাৎ করে কয়েক মাসের পর থেকেই এত জনপ্রিয় হয়ে উঠতে শুরু করলো কেন? আওয়ামী লীগ কি এমন জাদুকরি চাল চাললো? বাস্তবতা হলো, আওয়ামী লীগ কার্যত নাটকীয় বা সহিংসতা কিছুই করেনি। আসলে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেনি বলতে গেলে বলা যায়। তারা কোনো প্রতিশোধের রাজনীতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতেও কিন্তু যায়নি। চরম উস্কানির মুখেও তারা সহিংসতার পথে না গিয়ে শুধুমাত্র ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।
তারা জানতো সত্য একদিন প্রকাশ পাবে। এর মাঝে দলটির পক্ষ থেকে কেবল কিছু শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হয়েছিল ইউনূসের আমলেও, কিন্তু দেখা গেল সেই সাধারণ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীরা তৎকালীন ইউনূস প্রশাসনের কাছ থেকে এবং বর্তমান তারেক রহমান সরকারের প্রশাসনের কাছ থেকেও সীমাহীন বাধার সম্মুখীন হয়েছে। এক পর্যায়ে তো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ইউনূস সরকার দলটির কার্যক্রম পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী রাজনীতিতে চাপিয়ে দেওয়া বাধা এবং নিষিদ্ধতার রাজনীতি সবসময় হিতে বিপরীত ফল আনে। এই বাধা এবং অন্যায় নিষেধাজ্ঞা ভাঙ্গার জেদি আজ আওয়ামী লীগকে জনগণের চোখে মজলুম এবং পুনরায় তুমুল জনপ্রিয় করে তুলেছে। ভারত ও বাংলাদেশের রাজনীতিতে একটি বড় প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের পরিণতি কি ভারতের জাতীয় কংগ্রেসের মতো হবে? আমরা জানি ভারতের কংগ্রেসে বর্তমানে তীব্র নেতৃত্ব সংকট রয়েছে, যার কারণে তারা শক্তিশালী বিজেপির সামনে দাঁড়াতে পারছে না। আওয়ামী লীগেও কিন্তু শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আজও তৈরি হয়নি। তিনি দলের মূল চালিকা শক্তি। যদি বাংলাদেশে ভারতের বিজেপির মতো শক্তিশালী, দূরদর্শী ও জনমুখী কোনো রাজনৈতিক দল থাকতো যারা দেশকে উন্নয়নের এক ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারত, তাহলে হয়তো আওয়ামী লীগের বিকল্প ভাবা যেত। কিন্তু বর্তমান বাংলাদেশে সেই বিকল্প কোথায়? 24-এর সরকার পতনকারীদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু কেবল ক্ষমতা দখল ছিল না, তাদের আসল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে শারীরিকভাবে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া বা হত্যা করা। কারণ তারা জানতো শেখ হাসিনা বেঁচে থাকলে আওয়ামী লীগকে ধ্বংস করা অসম্ভব। কিন্তু প্রবাদ আছে না, রাখে আল্লাহ মারেকে। সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তিনি আজও বেঁচে আছেন। আর তিনি বেঁচে আছেন বলেই আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ও সমর্থক আবারও ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছে বা স্বপ্ন দেখছে। আমরা যদি পুরো এই সমীকরণটি মেলাই তবে দেখতে পাবো প্রথমে ইউনূস সরকার ও পরে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের যে ভয়াবহ দুঃশাসন, অব্যবস্থাপনা এবং দেশের বর্তমান বিপর্যয়, সেটিই মূলত আওয়ামী লীগকে জনগণের কাছে আবার অপরিহার্য করে তুলেছে। মানুষ এখন বুঝতে পারছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক মুক্তি রক্ষা করতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আজ যারা আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, এনসিপি, ফ্যাসিস্ট করেন সারাদিন, কিংবা আওয়ামী লীগ কোনোদিন ফিরতে পারবে না, আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগের বিচার করতে হবে, কিসের উপর দাঁড়িয়ে আপনারা বিচার করবেন? আওয়ামী লীগের এই যে সুশাসন, বারবার বলা হয় যে আওয়ামী লীগের যে স্থিতিশীল বাংলাদেশ, আমরা এটি স্বীকার করে নেই যে আওয়ামী লীগের সময় কিছু ভুলভ্রান্তি ছিল, কিন্তু সেই সময়ের যে স্থিতিশীল বাংলাদেশটা ছিল তার সিটে ফোটাও কিন্তু আপনারা উপহার দিতে পারেননি। আপনারা কিসের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে দূরে রাখবেন, আওয়ামী লীগের বিচার করবেন, আওয়ামী লীগকে রাজনীতিতে আর ফিরতে দেবেন না? বাংলাদেশের জনগণের কিন্তু ইতিমধ্যেই দেখা হয়ে গেছে 2 বছর। ইউনূসকে দেখা হয়ে গেছে, তারেক রহমানের সরকারকে দেখা হয়ে গেছে যে আপনাদের কি রূপ। কাজেই বাংলাদেশের জনগণ বুঝে গেছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আওয়ামী লীগকে কেন প্রয়োজন। আজ অতীতের সব ভুল ত্রুটি চুকিয়ে জনগণের এই তীব্র আকাঙ্ক্ষা এবং বর্তমান শাসকদের সীমাহীন ব্যর্থতার ওপর ভর করেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটছে। আর ঠিক এই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র, যে কোনো শক্তি দিয়ে আর ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। আমি খানিক আগে একটা কথা বলছিলাম যে আওয়ামী লীগের নেতৃত্ব বা শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব তৈরি হয়নি, কিন্তু তৈরি হতেও কিন্তু সময় লাগবে না। এবার যদি শেখ হাসিনা আসেন, দায়িত্বে আসেন, সরকারে আসেন, তিনি নিশ্চয়ই নেতৃত্ব তৈরি করবেন। আর নেতৃত্ব তৈরি হয়ে যায়, ভারতের কংগ্রেসের নেতৃত্ব তৈরি হয়নি, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা সেইভাবে গড়ে উঠতে পারেননি, সেটি হয়তো ভিন্ন বিষয়। কিন্তু আমি বাংলাদেশের একটি উদাহরণ দিয়ে শেষ করব। শেখ হাসিনা যখন 1981 সালে বাংলাদেশে ফিরে এলেন, তখন তার রাজনৈতিক অভিজ্ঞতা কি ছিল কিংবা তার বয়স বা কি ছিল? তিনি মাত্র 34 বছর বয়সের একজন তরুণী বলতে পারেন। সেই তরুণী আওয়ামী লীগের হাল ধরলেন দীর্ঘ
এই কাদা মাটির, এই বাংলার মাটিতে ঘুরে বেড়ালেন টেকনাফ থেকে তেতুলিয়া, মানুষের মন জয় করলেন, একটি পর্যায়ে ক্ষমতায়ও এলেন। সেটি হয়তো দীর্ঘ সময় লেগেছে, ৭৫-এর পরে ২১ বছর সময় লেগেছে। কিন্তু শেখ হাসিনার কিন্তু রাজনৈতিকভাবে খুব বেশি অভিজ্ঞ যে ছিলেন তিনি তা নয়। কিন্তু তিনি বাংলাদেশের স্থপতির কন্যা, এলেন, তিনি তৈরি হয়ে গেলেন। আজকে ধরুন শেখ হাসিনাকে সরিয়ে দিত, কুচক্রীরা সরিয়ে দিত, তারপরে কিন্তু তৈরি হয়ে যেতই, হয়তো তার পুত্র তৈরি হয়ে যেত, তার কন্যা তৈরি হয়ে যেত। কংগ্রেসের বিষয়টা একদম ভিন্ন বিষয়, আওয়ামী লীগের বিষয়টা ভিন্ন বিষয়। তো কাজেই আমরা যে আলাপটা করছিলাম যে আওয়ামী লীগকে আসলে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। শেখ হাসিনার আসা, দেশে আসা, ক্ষমতায় আসা, রাজনীতিতে আসা, কোনো কিছুই আটকে রাখা যাবে না। ওই যে বলেছি যে আপনারা কিসের উপর দাঁড়াবেন? আপনারা আওয়ামী লীগের ওই সময়ের থেকে ন্যূনতম ভালো কিছু করতে পেরেছেন? পারেন নাই। কাজেই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে দূরে রাখা অসম্ভব। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসবে। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।